হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কি নিয়ে ভিডিও, কাকে নিয়ে ভিডিও, অবশ্যই টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। যা চলছে, ভিডিও না করে কি পারা যায়? হ্যাঁ, হয়তো তোমরা বলবে তোমরা কন্টেন্টের খাতিরে ইনকামের জন্য করছো। না গো, সবটাই ইনকামের জন্য হয় না। অনেক কিছু হয় মানবিকতার খাতিরে, ভুল দেখলে সবটাই। হ্যাঁ, তবে হ্যাঁ, ভিডিও করছি, হয়তো বলবে এটা তো তাহলে সবাই করতে পারে। আমি যেহেতু এই লাইনে আছি, ভিডিও করি, এটা আমার ভালো লাগে, তো সেই কারণে আমি করি। চলো এখন এসব কথা না বলে মধ্যা কথায় আসি। বাবলিদির একটা লাইভ দেখলাম, বাবলি মুখার্জি। তোমরা সবাই চেনো বা কেউ কেউ চেনো না, অনেকেই চেনো বা অনেকেই চেনো না। তো তিনি হলেন একজন সমাজসেবী। তিনি রিমির কেসটার মধ্যে ছিলেন, প্রথমে ছিলেন, ওনাকেই প্রথমে পাকড়াও করা হয়েছিল। সেটা করেছিল কে? রিমির বাবা। তো সেখানে উনি সব কিছু বুঝে সুঝে একটাই কথা বলেছিলেন রিমিকে, দেখো মানুষটি কিন্তু জেনুইন, মানুষটি অবশ্যই জেনুইন, তার মধ্যে কোনো মানে খাদ নেই, এটুকু আমি স্পষ্ট ভাষায় বলতে পারি। আজ ওনার পক্ষে ভিডিও করছি বলে নয়, ওনার পক্ষে বলছি বলে নয়, দেখো যে ভালো তার পক্ষেই ভিডিও করতে হয়, সবসময় তার পক্ষে থাকতে হয়, তার সাপোর্টে থাকতে হয়। যে খারাপ কাজ করবে তার সাপোর্ট কোনোদিন করব না। আমি পরকীয়াকে কখনোই সমর্থন করি না, তাহলে ম্যান্ডিকে সমর্থন করতাম আর চোপাকেও সমর্থন করতাম, ওদেরকে কাউকে সমর্থন করিনি, আজও করবো না। ওই কাজটা একমাত্র ওই দালালের, ওই ঘোরামুখির কাজ। তো ওকে এই বিষয়টার মধ্যে টানলে ও আবার হয়তো গাল দিতে পারে, তো ওকে ওই বিষয়টার মধ্যে টানছি না, কেননা ও এই বিষয়ে খুব একটা ইনভলভ একদমই নয় সেটা বলবো না, কারণ কন্টেন্ট কে হাতছাড়া করে। তো ও ইনভলভ আছে অল্প স্বল্পই, আমার মতোই অল্প স্বল্প। তো ওকে টানাটানি খুব একটা করছি না। আজকে বাবলিদির লাইভটা দেখে যেটা বুঝলাম, গতকাল রাতে একটা ওনার নামে কথা উঠেছিল যে উনি এই কাজটা করেছেন। কাজটা কি? উনি নাকি দিশানির কাছ থেকে 65,000 টাকা নিয়েছেন দিশানিকে ন্যায় পাওয়ানোর জন্য, দিশানিকে প্রীতমের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, যাতে কেসটা দিশানির পক্ষে যায়। তো সেই ঘটনাটা শোনার পর উনি সত্যিই খুব ভেঙে পড়েছিলেন, কারণ উনি সে ধরনের মানুষ নন। সমাজসেবী বলি যে সবসময় টাকা খেয়ে সমাজের সেবা করেন তা নয়, উনি অবশ্যই নিরপেক্ষ একজন মানুষ। তো সেখানে উনি এই মানে বদনামটা নিতে পারেননি, এই বদনামের থেকে বাঁচতে উনি লাইভ করছেন। তাছাড়া উনি কিন্তু এই বিষয়টা থেকে পুরোপুরি সরে গিয়েছিলেন। যখন রিমির মা চাননি যে উনি থাকুন এই বিষয়ের মধ্যে, উনি একটাই পরামর্শ দিয়েছিলেন। উনিও মানে দিনের পর দিন লাইভ করেছেন রিমিকে নিয়ে, কিছুদিন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা ওনার লাইভেও আমি দেখেছি অনেক কিছু। তবে উনি একটাই কথা বলেছেন রিমিকে, যে দেখ, যে তোকে চায় না তুই তার কাছে যাস না, তুই ত্যাগ কর। উনি ত্যাগ করতে বলেছেন তখন রিমিকে, যে তুই ত্যাগ করে দে। রিমিও চায়নি তখন যে ও প্রীতমের কাছে ফিরবে। রিমি বারবার বলছিল যে না, ওরা সুখে থাকুক, আমি ওদের মধ্যে যাব না, আমি ছেড়ে দিলাম সব কিছু। তো রিমি এই কথাটা বলেছিল, তখন বাবলি মুখার্জি বলেছিল, সত্যি কেঁদে ফেলেছিল, তার চোখ দিয়ে জল চলে এসেছিল, সে হাউ হাউ করে কাঁদছিল। সে বারবার বলছিল সত্যি তোকে কি বলে সান্ত্বনা দেবো, সেই সান্ত্বনা দেবার ভাষা নেই। অবভিয়াসলি রিমিও কাঁদছিল তখন। তো সেখানে সান্ত্বনা দেবার ভাষা কিন্তু আমার মধ্যে নেই। তো সেই কারণে ওনার পাশে, মানে উনি ওদের পাশে ছিলেন তখন। মাঝখানে রিমির মা দেখলো উনি বারবার বলছেন যে দিশানিকে আর প্রীতমকে সুখে থাকতে দে, ওরা সুখে থাকুক, তুই সরে আয়, এই কথা বলছিল বলে রিমির মায়ের ভালো লাগেনি বাবলি ম্যাডামকে। উনি কি করলেন? বাবলি ম্যাডামকে সাইড করে দিলেন, ওনাকে আর প্রয়োজন নেই, ওনাকে কেস থেকে পুরো দূরে সরিয়ে দিলেন। দূরে সরিয়ে দেওয়ার পর বাড়িতে অনেক কিছু অশান্তি হবার পরে রিমি চেয়েছিল সমাজসেবী, আরেকজন যে সমাজসেবী আছেন সেই ম্যাডামকে ধরতে। আমি নাম করেই বলছি, কারণ আমি কারোর বিরুদ্ধে খারাপ কথা এখানে বলতে আসিনি, আর আমার কোনো ভয় নেই। তো সঙ্গীতা ম্যাডামকে উনি ধরেছিলেন। সেই সঙ্গীতা ম্যাডাম দেখো, ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন রিমিকে তার স্বামীর ঘরে পৌঁছে দিয়ে এসেছিলেন। সাথে ছিল কিমা, পৌঁছে দিয়ে এসেছিলেন। এই সব কিছুর মধ্যে যাকে আমি সহ্য করতে পারি না সেটা হলো ওই কিমা, বাকি কারোর প্রতি কোনো রাগ নেই। পৌঁছে দিয়ে এলেন। রিমি যথেষ্ট ভালো আছে, যথেষ্ট সুখে আছে, এখনো পর্যন্ত সুখে আছে, কেউ কিন্তু ওর সঙ্গে কোনো অবিচার করেনি। মাঝখান থেকে দিশানি হাত কেটে বসলো, সিরা কেটে বসলো হাতে। তো ভাগ্যের হেরফেরে সেও বেঁচে গেল, সেও এখন যথেষ্ট সুস্থ আছে। কিন্তু তার দুঃখ প্রকাশ করার জন্য সে মাঝে মাঝে লাইভে চলে আসে। সে বলে 11 মাসের হিসাব দিতে হবে আমাকে, আমার সাথে যে 11 মাস প্রীতমের সম্পর্ক ছিল সেই হিসাব দিতে হবে। তোমরা অনেক কিছু জানো, এসব ঘটনা বলতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, আমি চাইছি না সেটা। আমি যেটা এখন বলছি, বাবলিদির লাইভে আজকে যেটা দেখতে পেলাম, স্বামী তুমি কার,
অসম্ভব একটা ভালো কথা বলেছেন দিভাই। স্বামী তুমি কার, মাঝখান থেকে ফায়দাটা একমাত্র প্রীতমের হচ্ছে, সেটা উনি বলেছেন। একমাত্র ফায়দা হচ্ছে প্রীতমের, কারণ দুজনেই প্রীতমকে চাইছে। রিমিও চাইছে প্রীতমকে, দিশানিও চাইছে প্রীতমকে, ওরা অন্য কাউকে চাইছে না। তার সাথে সাথে তো পাবলিকের নানান কমেন্ট, তো সেসব বিষয়ে যাচ্ছে না। পাবলিকের কমেন্ট নিয়ে যদি মাথা ঘামানো হয় না, তাহলে কি বলবো, মানুষ পাগল হয়ে যাবে। বিশেষ করে তো এই ত্রিকোণ প্রেমের কেসে, সেখানে মাঝখান থেকে ফায়দা কিন্তু প্রীতমের হচ্ছে। প্রীতম না ক্লিয়ার করছে, না রিমিকে নিয়ে থাকতে পারছে না সেটা বলবো না, রিমিকে নিয়েই আছে এখন। তবে হ্যাঁ, ওদের মধ্যে যে ভালোবাসাটা ছিল, যে সম্পর্কটা ছিল, সেটা এখন নষ্ট হয়ে গেছে। এখন দিশানি প্রীতমের মনে ঢুকে গেছে, জায়গা করে নিয়েছে। সেটা প্রীতম নিজেই লাইভে এসে ক্লিয়ার করেছে, স্ট্রিম লাইভে এসে ক্লিয়ার করেছে। স্ট্রিম লাইভে এসেছিল, হ্যাঁ স্ট্রিম লাইভে এসে ক্লিয়ার করেছে যে আমি দিশানিকেই ভালোবাসি, এই কথা ক্লিয়ার করেছে। তার মানে কি দাঁড়ায়, রিমিকে ভালোবাসে না। কিন্তু সবাই চায়, 90% মানুষ চায় রিমির সাথে প্রীতমের সংসার হোক, 10% মানুষ চায় দিশানির সাথে প্রীতমের সংসার হোক। কারণটা কি বলতো, রিমির রিমিকে লিগালি বিয়ে করে এখন রয়েছে। দিশানির সাথে বিয়ে হয়েছিল, দিশানির সাথে বিয়ে হওয়ার পরে 1 বছরের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছিল। 1 বছর মনে নয়, 6 মাস পরে মনে হচ্ছে ডিভোর্স হয়ে গিয়েছিল। তারপরে রিমিকে বিয়ে করেছিল, যেটা এখনও ডিভোর্স হয়নি। তো আইনত রিমি হচ্ছে প্রীতমের লিগাল ওয়াইফ। তাই রিমি থাকুক, সবাই চায়, 90% মানুষ চায় রিমি আর প্রীতমের ভালোবাসাটা বেঁচে থাকুক, রিমি প্রীতম সংসার করুক। কতদিন করবে, কতদিন রিমির মন ঠিক স্থির থাকবে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, যে কেসটা বাবলি মুখার্জির মাথায় লেগেছে, অপবাদটা, সেটা হচ্ছে 65,000 টাকার কথা। সেই 65,000 টাকা যে তিনি দিশানির কাছ থেকে নেননি, তার প্রমাণ করার জন্য তিনি ফেসবুক লাইভটা অ্যারেঞ্জ করেছেন। ফেসবুকে বাবলি মুখার্জি একটা লাইভ চলছে, এখনও চলছে। আমার এত সময় নেই আর এত দেখতে পারবো না, এত টাইমও নেই। তো আমি যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, দিশানি ওনাকে টাকা দেননি। দিশানির সাথে, ওর সাথে মানে বাবলি মুখার্জির সাথে কোনো রকম সম্পর্ক ছিল না। ওর লাইভে, বাবলি মুখার্জির লাইভে দিশানি এসেছিল, দিশানি এসে সবটা ক্লিয়ার করে গেছে। এবং দিশানি নিজেও বলেছে যে ইউটিউবেও লাইভ করে সব ক্লিয়ার করে দেবে। তোমাদের যার জানার আছে অবশ্যই গিয়ে জেনে আসতে পারো দিশানির চ্যানেলে। এখন না, যখন ও ভিডিও আর লাইভটা করবে তখন। এখন যদি জানতে চাও, বাবলি মুখার্জির লাইভে গিয়ে জানতে পারো, প্রশ্ন করতে পারো, উত্তর দেবে। বাবলি মুখার্জি দিদিভাই এমনই একটা মানুষ, সে কিন্তু টাকা খায় না, পাবলিকের টাকা মারে না, তিনি কিন্তু সত্যের পথে থাকেন। আর এটা কেন রিমির মা বুঝতে পারলো না, সেটা বোঝা যাচ্ছে না। রিমির মা এখন বাবলি ম্যাডামকে দোষ দিচ্ছেন। রিমির মা বলছেন ওই মহিলার জন্য আমার মেয়ের সংসার হচ্ছে না। আরে উনি ভালোই চান, আমি কাকিমাকে বলবো উনি ভালোই চান, তুমি একটু ধৈর্য ধরো আর একটু বোঝো, শুধু শুধু কাউকে অপবাদ দিও না। মেয়ের সংসার বাঁচাতে চাও জানি, তোমার মনেও অনেক জ্বালা যন্ত্রণা লুকিয়ে আছে, সেই যন্ত্রণা অনুভব করতে পারি, কিন্তু তা সত্ত্বেও একটু বোঝো, যাকে তাকে দোষ দিয়ে দিও না। ওই মানুষটি কিন্তু তোমার ভালো চায়, ওই মানুষটি কখনো তোমার খারাপ চায় না, তুমি ভুল করছো। ওই মানুষটি রিমির ভালো চায়, রিমিকে ওনার যথেষ্ট পছন্দ, রিমিকে উনি যথেষ্ট ভালোবাসেন। আমি বলতে পারি জোর গলায় দিশানির থেকেও রিমিকে বেশি পছন্দ করেন, কিন্তু সেটা তো ওপেন লাইভ বলতে পারবেন না। আমি মনটা বুঝে কথাটা বললাম, মনটা বুঝে। রিমির কথাগুলো তার কিন্তু মনে লেগেছে, মনে একটা আঘাত লেগেছে, আঘাত নয় সরি, রিমির কথাগুলো হৃদয়ে লেগেছে। যে কথাগুলো রিমি সঠিক বলেছে। রিমি মানে কি বলতো, উনি যে একটা কথা বলেছিলেন না, রিমি হচ্ছে ভালোবাসার কাঙাল, অ্যাবসলিউটলি রিমি ভালোবাসার কাঙাল। রিমির মধ্যে কোনো রকম ওই অন্য কোনো লোভ নেই। রিমি শুধু চায় প্রীতমকে নিয়ে সংসার করতে। রিমির মাও একটা কথা লাইভে বলেছে, লাইভে নয় সরি ভিডিও করে বলেছে, আমাদের রিমির কাছে দুনিয়ার সবাই একদিকে, প্রীতম একদিকে, ও প্রীতমের জন্য সব করতে পারে। এটা একদম বাস্তব সত্য কথা। আমি রিমিকে একটাই কথা বলবো, এতই যদি ভালোবাসতিস তো ছেড়ে গেলি কেন? যাই হয়ে যাক না কেন, দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে পারতিস। তোদের এই সোশ্যাল মিডিয়ার জীবন, তোদের জীবনে অনেক কিছু আসবে, এরকম লোকে অনেক কিছু বলবে, তোরা কান পাতলা হোস না, তোরা শুনিস না কারোর কথা, তোরা দেখিস না কিছু, সব কিছু দেখেও না দেখার ভান করে থাক, তাহলে দেখবি জীবনের সুখটাই আসবে, শান্তিটাও আসবে, দুঃখ তোরা পাবি না। কিন্তু তুই এতটাই বোকার হদ্দ একটা মেয়ে যে তুই বুঝিস না যে কোথায় কি করতে হবে, কোথায় কি বলতে হবে, কিভাবে থাকতে হবে। আজ সঙ্গীতা দিদিভাই তোকে যে কারণেই হোক দিয়ে আসুক, আমি বলবো খুব ভালো কাজ করেছে, তোকে তোর সংসার ফিরিয়ে দিয়েছে। না আমি বাবলি ম্যাডামের বিপক্ষে, না আমি সঙ্গীতা ম্যাডামের বিপক্ষে, কারণ দুজনেই ভালো কাজ করেছে। মাঝখান থেকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার
আমার মতো, হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি, আমার মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি অত বড় লেভেলে এখনও পৌঁছাইনি, কিন্তু আমার থেকে উচ্চ পদে যারা আছে, উচ্চ লেভেলে যারা আছে, সেই সমস্ত কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের ফেস ভ্যালু হয়ে গেছে অলরেডি, সেই মানুষগুলো কিন্তু খুব চাইছে যে এই রকমভাবে কন্ট্রোভার্সিটা চলুক। আমি চাইছি না, বিশ্বাস কর, ভিউজ হোক চাই না হোক, আমি চাইছি না। চলছে বলে আমি তার উত্তর দিচ্ছি, চলছে বলে আমার মনের কথাগুলো তোদেরকে জানাচ্ছি, বাট আমি চাই না যে এই কন্ট্রোভার্সিটা চলুক। মানুষের জীবনটা কন্ট্রোভার্সি দিয়ে চলে না, একটা সংসার কন্ট্রোভার্সি দিয়ে চলে না। একটা সংসারকে বাঁচিয়ে রাখতে গেলে দুটো মানুষের মধ্যে মনের মিল থাকতে হয়, এমনি হয় না সেটা। সময় দিতে হবে, রিমিকে সময় দিতে হবে, প্রীতমকে সময় দিতে হবে। দিশানিকে বাবলি ম্যাডাম একটাই কথা বলেছেন, অনেক করে বুঝিয়েছেন, দিশানি তুই সরে যা, তুই ভালোবাসা তোর মনে থাকুক, ভালোবাসলে পেতেই হবে তার কোনো মানে নেই। তো একটা কথা বাবলি ম্যাডাম বলেছেন, তুই ভালোবাসলে তোকে যে তোর স্বামীকে রান্না করে খাওয়াতেই হবে বা তোর স্বামীর একটু আদর পেতেই হবে, সেটা কোনো ব্যাপার নয়, সেটা কোনো ম্যাটার করে না। তুই দূরে থেকে ভালোবাস, ওরা সংসার করুক। যদি তোর ভাগ্যে কোনো দিন থাকে, ওরা যদি কোনো দিন আলাদা হয়, দেখা যায়, তখন তুই ঠিক ফিরে পাবি, যদি তোর ভালোবাসা সত্যি হয়ে থাকে। তবে আমি একটাই কথা বলবো, এটা হয়তো হবে না, হয়তো মানে কি, হয়তো নাও হতে পারে, আমি জোর গলায় বলতে পারি না, কেননা রিমি এমনই একটা মেয়ে, রিমি প্রীতমকে খুব ভালোবাসলেও বুদ্ধিটা খুব কম ওর, এখনো পর্যন্ত না বুদ্ধি খুব হালকা। আসলে এটা অবশ্য ভালোবাসার খাতিরেই, নাহলে বুদ্ধি হালকা বলবো না, যে যার এত ট্যালেন্ট তার বুদ্ধি এতটা হালকা হতে পারে না। তার ভালোবাসার খাতিরে সে সবসময় ওর পাশে ঢাল হয়ে দাঁড়ায়, দোষ দেখেও না দেখার ভান করে, এটাই হচ্ছে আসল ঘটনা। করেছে বেশ করেছে, আমি আছি পাশে। এটাই হচ্ছে বড় কথা। রিমিকে আমি কি বলবো, রিমিকে স্যালুট জানানো উচিত। রিমি এমনই একটা মেয়ে, ওর মতো হওয়া খুব কঠিন ওর মতো মেয়ে হয়ে ওঠা। তবে তোমরা যারা যে সমস্ত ভিউয়ার্সরা, যে সমস্ত ক্রিয়েটাররা বাবলি ম্যাডামকে ভুল বুঝো না। উনি সেরকম মানুষ নন, উনি যথেষ্ট একজন সেন্সিটিভ মানুষ। উনি যা করেন ভেবে চিন্তে করেন, উনি হট করে বসেন না, হটকারী সিদ্ধান্ত নেন না। উনি যথেষ্ট একজন ভাবনা চিন্তা করে মানে বিচার করার মতো মানুষ, এটুকু আমি বুঝেছি। ওনার লাইভে আমি ঘন্টার পর ঘন্টা লাইভ চলেছে, ঘন্টার পর ঘন্টা লাইভ দেখেছি। সেই সময় না হলেও আমি পরে A to Z দেখেছি, কোনো স্কিপ করে নয়, এমনকি কোনো ফাস্ট ফরওয়ার্ড করেও দেখিনি, নর্মাল স্পিডে দেখে গেছি, বুঝেছো তো? তো সেই কারণেই বলবো, রিমির সংসারটাকে হতে দাও, সবাইকে বলবো রিমির সংসারটা হতে দাও। যারা পরকীয়াকে প্রমোট করছো, যারা চাইছো দিশানি ফিরে আসুক, দিশানি ফিরে আসা মানে পরকীয়াকে প্রমোট করা, এটা 100 বার তাদের পক্ষে আমি নই। তারা আমার পছন্দের ক্রিয়েটার, অবশ্যই পছন্দের ক্রিয়েটারের জায়গায় ভালোবাসার জায়গায়, কিন্তু মন্তব্য আমার নিজস্ব অধিকার, আমার মন্তব্যটা আমার অধিকার। আমি কারো শুনে বলবো না যে আমি অমুককে ভালোবাসি বলে ওনার ফরেই আমাকে বলতে হবে, না ভাই, ওটা আমি পারবো না। আমি কারোর ফরে নয়, আমি যেটা বলবো সোচ সমাজকে ভেবে চিনতে, তাই না? চলো, এখনের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আবার কিছু বলার থাকে অবশ্যই আসবো। তবে হ্যাঁ, যারা বলো কুটকচালি করছি, বলো না, এটা কুটকচালি নয়, ঠিক আছে? এটা কন্ট্রোভার্সি হিসেবেই ভাবো, কুটকচালি হিসেবে ভেবো না, ঠিক আছে? তো তোমাদের প্রশ্নে যারা ভাবো যে কুটকচালি, তোমাদের প্রশ্নের উত্তর আমি জীবনেও দিতে পারবো না, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া কারো পক্ষেই সম্ভব নয়। তো তাই ছাড়ো, চলো এখনের মতো শেষ করে দিচ্ছি। সবাইকে টাটা।